চলে এলাম আবার আনকাট রাতের গল্প। আমি অমিতাভ। আজকের গল্প শুরু করার আগে শুধু মনে করিয়ে দেব যে আমাদের জীবনযাত্রায় আজকের দিনটা বিখ্যাত কিছু বাঙালির জন্মদিন এবং চলে যাওয়া। ভৈরব গঙ্গোপাধ্যায়ের মতো যাত্রা পালাকার, তার আজকে জন্মদিন। বিখ্যাত প্যারোডি গায়ক এবং গীতিকার মিন্টু দাশগুপ্ত, আজকে তারও জন্মদিন। কবি শক্তি চট্টোপাধ্যায় এবং অভিনেতা দেবকী বসু, আজকে তাদেরও জন্মদিন। আর জন্মদিন সেই মানুষটার যে মানুষটার সঙ্গে আমরা বড় হয়েছি তার কার্টুন দেখে। হাদা বোদা, বাঁডুল দি গ্রেট, নন্টে ফন্টে, এদের যিনি স্রষ্টা অর্থাৎ নারায়ণ দেবনাথ, আজকে তারও জন্মদিন। আর আজকে চলে যাওয়া বিশ্ব ফুটবলের একমাত্র অধীশ্বর দিয়াগো আর্মান্দো মারাদোনা ফ্র্যাঙ্কো, বিখ্যাত প্রশাসন যিনি সামলেছেন বিশ্বের বুকে দাঁড়িয়ে, সে বিখ্যাত প্রশাসক ফিদেল কাস্ত্রো, তারও আজকে চলে যাওয়ার দিন। আজকের দিনে হারিয়েছিলাম বাঙালির আবেগ। মহালয়ার সকালের যে অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী, তার একেবারে শুরু থেকে তিনি জড়িয়েছিলেন তার সঙ্গে পরতে পরতে। রাইচাঁদ বড়াল, আজকে তারও চলে যাওয়ার দিন। এরকম বেশ কিছু মানুষ যারা আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে, দেশ জুড়ে, পৃথিবী জুড়ে রয়েছেন, তাদের কারো কারো আজকের দিনে আসা, আজকে দিনে কারো কারো চলেও যাওয়া। এগুলো বললাম এই কারণে এই দিনগুলোকে আমরা না আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আমরা এই এত দৌড়ঝাঁপের জীবনে আমাদের বর্তমান প্রজন্ম, তারাও জানতে পারছেন না এরা কারা। তো শুধু একটু মনে করিয়ে দেয়া আর কি, আর কিছু না। আসলে গাছ যতই ফুল ফলে ভরে থাকুক না কেন, গাছের আসল উৎস আর উৎকর্ষ তার শিকড়ে। আমরা যদি আমাদের অতীতকে ভুলে যাই, ঠিক সেইভাবে যদি আমরা গাছের শেকড়কে কেটে দিই, তাহলে ফুলও হবে না, ফলও হবে না। তাই শিকড়ের যত্ন নেওয়াটা খুব দরকার। এবার আসি আজকের গল্পে। আজকের গল্পে যাওয়ার আগে শুধু বলবো, একদিকে যখন বাংলাদেশ এবং ভারতবর্ষে দুটো বিষয় নিয়ে জোর বিতর্ক চলছে, নানান রকম কথাবার্তা শুনছি। বাংলাদেশের জাতীয় কবি, তার আমাদের বাংলারও বিদ্রোহী কবি, তার কবিতা সে প্রেক্ষাপটকে বিকৃত করা, অন্য সুরে করার জন্য দোষারোপ, অঙ্গুলি নির্দেশ A.R. রহমানের দিকে। আবার অন্যদিকে বাংলাদেশের কতিপয় মানুষ যারা ভারতের বিশ্বকাপে হেরে যাওয়াকে নিয়ে নানান ধরনের কথা বলেছেন। অর্থাৎ দুটো দেশেরই এখন উত্তাপ বিশ্বকাপ ফুটবল এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে। কিন্তু আমাদের আজকের গল্পটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের আরও একটা দিক। সেই দিকটা হচ্ছে মানুষের চাওয়া পাওয়া। আমরা জন্মের পর থেকে যতই বড় হতে থাকি, ছোট থেকে যত হই বড়, তত শব্দ একটা জুড়ে যায় আমাদের সঙ্গে, সেটা হচ্ছে আরও। এই আরও মানে আরও ওয়াটার পিউরিফাইড জল নয়। এই আরও বলতে আরও, অনেক, অসীম। এই আরোর দুর্বার আকর্ষণে বা দুর্নির্বার আকর্ষণে আমরা প্রত্যেক মুহূর্তে কত কি করে ফেলছি। যত না এগোচ্ছি তার থেকে বেশি পিছোচ্ছি, নানান কাজকর্ম করছি, সেই কাজটা ঠিক না ভুল ভাবার প্রয়োজন বোধ করছি না। এই আরোর পেছনে দৌড়ে চলেছি আমরা। চাহিদা, আরও চাই, আরও ভালো থাকতে চাই, আরও সম্পদ চাই, আরও টাকা চাই, আরও নাম চাই, যশ চাই, খ্যাতি চাই। প্রভু তো আরও আমাদেরকে বন্দি করে রেখেছে। এই আরও আমাদের কতটা ক্ষতি করছে সেটা একবারও ভেবেছি কি আমরা? দেখবেন 5,000 স্কোয়ার ফিটের যদি আপনার বাড়ি হয়,
আপনি হয়তো সেখানে 500 স্কোয়ার ফিটে থাকেন, বাকি 4,500 স্কোয়ার ফিটে কে থাকে জানেন? অহংকার। আমাদের প্রয়োজনের অতিরিক্ত যা তাই নাকি বিষ, চাহিদাও তাই। আমাদের চাহিদার শেষ নেই, কিন্তু চাহিদা আসলে ঠিক কতটা থাকা উচিত তার কোনো মাপার জন্য মাপকাঠি তৈরি হয়নি। কিন্তু আপনি যদি অল্পেতে ভালো থাকতে চান, থাকতে পারেন। আবার অসীম সম্পদ, যশ, খ্যাতি পেয়েও অনেকে ভালো থাকেন না। আজকে এই প্রসঙ্গে একটা গল্প আপনাদের বলবো, লিও টলস্টয়ের হাউ মাচ ল্যান্ড। গল্পটা অনেকে হয়তো জানেন। হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড। গল্পটি অনেক বড়, কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব গল্পটার কেন্দ্রীয় চরিত্র পহম। পহমের একটা স্বভাব ছিল, সে বেশি দামে কেনা জমি বিক্রি করে দিত আরও দূরে কম দামে অনেক বেশি জমি কেনার জন্য। মানে তার ওটাই চাহিদা ছিল, অনেক 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 সম্পত্তি। পহম এভাবে অনেক জমি কিনে ফেলেছিল। একবার সে খবর পেল পাশের গ্রামের যিনি জমিদার, তিনি নাকি খুব অল্প দামে অনেক জমি দিচ্ছেন। পহম গিয়ে সেখানে উপস্থিত। সেখানে গিয়ে জানতে পারল যে কেবলমাত্র 1,000 টাকার বিনিময়ে বা সামান্য টাকার বিনিময়ে সে অনেক জমির মালিক হতে পারে। একটা অভূতপূর্ব এবং আকর্ষণীয় সুযোগ তাকে দেয়া হবে। সেই সুযোগটা হচ্ছে, সূর্য ওঠার পর থেকে সে হাঁটতে হাঁটতে যতটা দূর যাবে, সূর্য ডুবে যাওয়ার আগে তাকে ফেরত আসতে হবে আবার সেখানেই যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। সে যতটা দূর গিয়ে আবার ফেরত আসবে, ততটাই জমির মালিক হবে সে। কিন্তু শর্ত একটাই, সূর্য ডোবার আগে তাকে আবার সেই শুরুর জায়গাতে ফেরত আসতে হবে। পহমকে আর পায় কে? উত্তেজনায় পহম লাফাতে লাফাতে বাড়ি গেল। পরের দিন 1,000 টাকা নিয়ে পহম চলে এলো সেই জমিদারের কাছে, এবং সে আসার সময় ওই সারাদিনের জন্য তার যা খাওয়া দাওয়ার বা জল কিছুই সঙ্গে আনলো না। কারণ জল এবং খাবার যদি তাকে বইতে হয়, তাহলে সে একটু দেরিতে পৌঁছাবে। সেইগুলো যদি তাকে বহন করতে না হয়, তাহলে সে আরও খানিকটা জমি, আরও খানিকটা পথ হয়তো সে পৌঁছে যেতে পারবে, মানে সম্পত্তির পরিমাণটা বাড়াতে পারবে। তো পহম সেই জমিদারের বাড়ি থেকে যাত্রা শুরু করলো। শর্ত একটাই, সূর্য ডোবার আগে ওই জমিদার বাড়িতে তাকে আবার ফিরে আসতে হবে। সে যতটা গিয়ে একটা খুঁটি পুঁতে দিয়ে আসবে, ততটাই জমির মালিক পহম হবে। শুরু করলো পহম পথ চলা। যত যাচ্ছে তত উত্তেজিত হচ্ছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা মাথার উপরে গনগনে সূর্য, এদিকে খিদেও পেয়েছে, জলও তেষ্টা পাচ্ছে। হঠাৎ করে দেখলো দূরে আর একটা কালো মাটির জমি। লাফিয়ে উঠল পহম, বাহ, এই জমিটা যদি পাওয়া যায় তাহলে ভালো কাপাস তুলোর চাষ করা যাবে। সেই জমিটার জন্য আরো দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে বুকের ছাতি শুকিয়ে আসছে, তৃষ্ণাতে খিদে পাচ্ছে। কিন্তু এই জমি দেখে আরো লোভ বেড়ে গেল পহমের, আরো খানিকটা। এই করতে করতে দেখলো সূর্য প্রায় অস্তে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তাতেও মনে হলো আরেকটু যাই না, আরেকটু জমি পেয়ে যাব। তারপর একসময় গিয়ে একটি জায়গায় গিয়ে তার হুঁশ ফিরল যে আর বেশি দেরি নেই সূর্য অস্তে যাওয়ার। খুঁটিটা কোনো রকমে পুঁতে এবার জমিদার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো পহম দৌড়াচ্ছে, সমানে দৌড়াচ্ছে, কারণ তার একটাই চিন্তা, সূর্য না অস্তে চলে যায়। এদিকে একটু একটু করে বিকেল মরে আসছে। সারাদিন অভুক্ত, জল না খাওয়া পহম, তার বুকের ভেতর ছাতিটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। এদিকে হাঁপড়ের মতো দৌড়ানোর ফলে তার বুকের ভেতরটা
শব্দ করতে শুরু করে দিয়েছে, যেন অসংখ্য ছেনি হাতুড়ি তার বুকের ভিতরে পেটানো হচ্ছে। আরও জোরে দৌড়াতে থাকলো পহম। অনেক দূর থেকে আপচা আপচা দেখতে পাচ্ছে পহম সেই জমিদার বাড়িটা, কিন্তু তার শরীরের আস্তে আস্তে শক্তি সব কমে আসছে। পহম বুঝতে পারছে যে তাকে পৌঁছাতেই হবে, কিন্তু তার শরীর তার সাথ দিচ্ছে না। সারা দিন না খাওয়া, তৃষ্ণায় তার ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থায় সে চেষ্টা করে যাচ্ছে আরও জোরে দৌড়ানোর। দেখতে দেখতে পহম ক্লান্ত অবসন্ন হয়ে অবশেষে ধুঁকতে ধুঁকতে দৌড়াতে দৌড়াতে দেখতে পেল ওই তো জমিদার বাড়িটা দেখা যাচ্ছে। একটু একটু করে জমিদার বাড়িটা তার কাছে দৃশ্যমান হচ্ছে, বড় হতে থাকছে। পহম দৌড়াচ্ছে, কিন্তু আর পহম পারল না। জমিদার বাড়িটা যখন তার সামনে দৃশ্যমান হলো সম্পূর্ণ, আস্তে আস্তে লুটিয়ে পড়ছে মাটিতে পহম। তার শরীর আস্তে আস্তে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বেশ খানিকক্ষণ পরে পহমের ফিরে আসা অপেক্ষায় ছিলেন জমিদার। যখন ফিরে এলো না, তখন লোক লস্কর পাঠালেন। খুঁজে পাওয়া গেল বাড়ি থেকে অনেকই দূরে পহমের দেহটি। জমিদার বাড়িতে নিয়ে এসে রেখে দেওয়া হলো। পরের দিন সকালে পহমের সেই দেহটা সমাধিস্থ করা হলো। মনে মনে জমিদার যিনি ছিলেন তিনি ভাবলেন, আসলে এই সমাধিস্থ করার জন্য 3.5 হাত যে জমি, সেটাই সৃষ্টিকর্তা পহমের জন্য লিখে রেখেছিলেন। আসলে ওটারই মালিক ছিল পহম। আমাদের কারো কারোর জন্য ওই 3.5 হাত জমি সমাধিস্থ করার কিংবা এক মুঠো ছাই হয়ে যাওয়ার একটা ছোট্ট পাত্রের মতো জায়গায় যে যথেষ্ট, পরমাত্মা কিংবা সৃষ্টিকর্তা যে সেটুকুই আসলে আমাদের জন্য রেখেছে, আমরা ভুলে যাই। আমরা দৌড়াতে থাকি অসীম পাওয়ার এক আকর্ষণে, লোভ লালসা সেগুলোর টানে। এই আরও পাওয়ার জন্য আমাদের মধ্যে কাজ করে প্রত্যাশা, আর প্রত্যাশা পূরণ না হলে হতাশা। আমরা আশা করি, তাই আমরা নিরাশ হই। কিন্তু আপনি যদি অল্পতে খুশি থাকেন, তাহলে আপনি ভালো থাকতে পারেন। আসলে আমরা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন হয়তো ওই 3.5 হাত জমিটাই বরাদ্দ হবে, কিংবা পাত্রে রাখার মতো এক মুঠো ছাই। আমরা সে কথা সবাই ভুলে যাই। আসলে আমরা কেউ না অমর হতে চাই না। আপনি চাইলে অমর হতে পারেন। হ্যাঁ, ঠাকুর বলেছিলেন, জন্মেছিস যখন দাগ রেখে যা। ওই দাগটাই হচ্ছে অমরত্বের প্রতীক। ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি, এগুলোর মধ্যে আপনি বেঁচে থাকবেন না। আপনি আমি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যেতে পারবো না। সব এখানে থাকবে, অন্য কেউ ভোগ করবে। কিন্তু আপনার অমর হওয়া হলো না। পহমের মতো ওই টুকরো একটুখানি জায়গায় আপনি অর্জন করলেন এই গ্রহে থাকাকালীন। আমাদের সকলের কাছেই এই আরও চাওয়ার যে প্রবণতা, সেটা কম কিংবা বেশি। আসলে আমরা কেউ ভাবি না যে আমরা বেঁচে থাকতে চাই, অমর হতে চাই। তার জন্য দুটো রাস্তা আছে। 1 নম্বর রাস্তা, আপনার নশ্বর দেহটা সমাধিস্থ বা ছাই হওয়ার আগে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মৃত্যুর পরেও অনেকক্ষণ সময় পর্যন্ত ঠিক থাকে, যা অন্যের শরীরে আমরা প্রতিস্থাপন করলে তাদের মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারি। আর এমন কিছু কাজ আমরা করে যেতে পারি যে কাজগুলোর মধ্যে দিয়ে আমরা অমর থাকতে পারি দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। তাই চাহিদা আমাদের এটাই হওয়া উচিত যে আমরা অমর হতে চাই। আসুন না, এত কিছুর পেছনে না দৌড়ে আমরা সত্যি সত্যি অমর হওয়ার চেষ্টা করি। একে অন্যের পাশে দাঁড়াই, সমব্যথী হই। শুধু আমি ভালো থাকবো, আমার এটা চাই ওটা চাই নয়।
সবাই ভালো থাকবো। এই আমি থেকে আমরাতে আমরা সবাই এই গ্রহের ভেতরে আমাদের পরিবর্তন করি। তাহলে দেখবেন আপনি শতাব্দীর পর শতাব্দী অমর থাকতে পারেন। কারণ অমরত্বই যে আসল সম্পদ, ওটা আপনি এখানেই রেখে যাবেন। আপনার কাজ, আপনার সুখ্যাতি, আপনার নিষ্ঠা, আপনার সাধনা, ওটাই আসল সম্পদ, যেটা যুগের পর যুগ পরবর্তী প্রজন্ম, মানুষ, পৃথিবী, এই গ্রহ তারা বহন করবে। সেই আসল সম্পদ, চলুন না তার জন্য সবাই মিলে একটু অন্যভাবে ভাবি। দেখবেন সব কিছুকে ভালো লাগতে শুরু করেছে। আগামীকালকে সকালটা আপনাদের সকলের সেই অমরত্বের অমৃত কুম্ভের সন্ধানেই নতুন করে পথ চলা শুরু হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, শুভরাত্রি জানানোর আগে আগামীকালকের সকালটা আপনার অপেক্ষায়। নতুন করে শুরু হোক, নতুন কিছু করুন। শুধু ব্যাংকের ডিজিট বাড়িয়ে এই পৃথিবীতে আপনি সব সুখ শান্তি পাবেন না, কারণ ওটাকে আপনাকেই তৈরি করতে হবে। তাই আগামীকালকে সূর্য আপনার সিদ্ধান্তের অপেক্ষায়। ততক্ষণের জন্য আনকাট আজকের রাতের গল্প এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।